দীপা ছিল একেবারেই সাধারণ পরিবারের মেয়ে। বিয়ের আগে থেকে তার মনে ছিল অগণিত স্বপ্ন। নিজের সংসার হবে, সেখানে থাকবে ভালোবাসা, হাসি খুশি দিন। আর শাশুড়ি যেন মায়ের মতন আপন হয়ে যায়। বিয়ের দিন লাল শাড়িতে দীপাকে দেখে সবাই প্রশংসায় ভরিয়েছিল। স্বামী রিয়াদও তাকে আশ্বাস দিয়ে বলেছিল, ভয় পেও না, আমি তোমার পাশে সব সময় আছি, এত চিন্তা করো না। দীপা ভেবেছিল এটাই বুঝি তার জীবনের সুখের শুরু। শ্বশুরবাড়ি পৌঁছানোর পর প্রথম কয়েকদিন সব কিছু ভালো লাগছিল। শাশুড়ি হাসি মুখে মিষ্টি কথা বলছিল, কিন্তু কিছুদিন যেতেই আসল রূপ ধরা দিল। ছোটোখাটো ব্যাপারেও খুঁত ধরা শুরু হলো। একদিন তো তার শাশুড়ি তাকে বলেই ফেললো, রান্না করছিস তো লবণটাও কিন্তু ঠিক মতন দিতে শিখিসনি, তোকে দেখে মনে হয় তোর মায়ের ঘরে তোকে কোনো কাজ শেখানো হয়নি। প্রথমে দীপা এড়িয়ে গেল, ভেবেছিল নতুন বউ বলে হয়তো একটু পরীক্ষা নিচ্ছে। সময় গড়াতে গড়াতে শাশুড়ির খোঁটা বেড়েই চলল। রান্নাঘর গোছানো, এমনকি আত্মীয় স্বজনের সামনে পর্যন্ত দীপাকে ছোট করা হলো। আমার সংসারে শান্তি ছিল, তুই আসার পর থেকে সব কিছু এলোমেলো হয়ে গেল। তোর মতন অলস মেয়ে আমি কোনোদিন দেখিনি। এই সমস্ত কষ্ট বুকে নিয়ে দীপা যখন রাতে ঘুমাতে যেত, তখন খুব কান্না করত বালিশে মুখ রেখে। আর তখন তার নিষ্ঠুর স্বামী তার দিকে একবারও ফিরেও তাকায়নি। এমন একটি দিন ছিল যেদিন দীপা সারাদিন অনেক পরিশ্রম করে এবং রাতে তার পিরিয়ডের ব্যথায় কাতরাচ্ছে এবং শাশুড়ির দেওয়া কষ্টগুলো সব কিছু মিলেমিশে একাকার হয়ে তীব্র যন্ত্রণা ধারণ করেছে। আর তখন তার স্বামী তাকে বলছে, এত ন্যাকামি করো কেন, মেয়েরা তো এমন একটু হয়, শ্বশুরবাড়ি গেলে সবারই একটু কাজ করতে হয়। তখন দীপার স্বামীর এই পাষাণ্ড ব্যবহার দেখে তার ভিতরটা একদম দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আর তখন সে তার স্বামীকে বলল, আপনার মাকে একটু বলবেন আমার সাথে ভালো ব্যবহার করতে। সারাদিন তো সংসারের আমি কত কাজ করি, তারপরও তার মনের নাগাল পাচ্ছি না। আমাকে দিয়ে সে অনেক খাটনি খাটায়। আর তখন তার পাষাণ্ড স্বামী প্রচণ্ড রেগে যায় এবং তাকে এরকম বলে, তোর এত বড় সাহস যে তুই আমার মায়ের নামের বদনাম আমার কাছেই করিস। এই বলে দীপাকে প্রচণ্ড রকম মারতে শুরু করে সে। এক পর্যায়ে দীপা অনেকটা রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়ে থাকে। অন্যদিকে দীপার শাশুড়ি দীপাকে কোনো কথা শোনাতেই কোনো কিছুতে কম রাখে না। কিছু হলে দীপার বাপের বাড়ি নিয়ে খোঁটা দেয়। যেমন একদিন সন্ধ্যাবেলায় দীপার খুব ক্ষুধা লেগেছিল বলে দীপা ভাত খাচ্ছিল, তখন তার শাশুড়ি এসে বলে, তোর মাও মনে হয় তোর মতন এমন উচ্ছৃঙ্খল ছিল, তা না হলে তুই এত বেহাল হতিস না। কোন ঘরের বউয়ের সাত সন্ধ্যায় খেতেও আসে, তুই আমাকে বল তো দেখি। দীপার শাশুড়ি দীপাকে দিয়ে সারাদিন অনেক গাধার খাটনি খাটায়। এমনকি পাড়া প্রতিবেশীরও কাজ দীপাকে নিয়ে অনায়াসেই সে করিয়ে নেয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অচেনা লোক কারো সামনেই কখনো দীপাকে সম্মান দিয়ে কথা বলে না এবং তাদের সামনে সবসময় দীপাকে খোঁটা দিয়ে কথা বলে। এক তো সারাদিন শাশুড়ির অত্যাচার, আর দ্বিতীয়ত রাতে রিয়াদ মানে দীপার স্বামীর শারীরিক নির্যাতন, অন্যদিকে তার শারীরিক কাম্য। সব কিছু মিলিয়ে দীপা একদম অস্থির হয়ে উঠছিল আর ভাবছিল কিভাবে এই সংসারে সে টিকে থাকবে। একদিন দীপার শাশুড়ি দীপাকে বলেছিল তার কোমরে অনেক ব্যথা করছে, কিছু তেল দিয়ে যেন তাকে মালিশ করে দেয়। অন্যদিকে বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়, যার কারণে দীপা বাইরে থেকে কাপড় চোপড়গুলো ঘরে নিয়ে আসে। আর এর কারণে একটু দেরি হয়। এতে দীপার শাশুড়ির রাগে দীপার স্বামীর কাছে নালিশ করে দেয় যে তার বউ তার সেবা করছে না, তার কোনো কথা শুনছে না, উচ্ছৃঙ্খল, তাকে কোনো কাজ করা কাজ করতে বললে সে ঠিক মতন কাজ করে না। তো এজন্য দীপার স্বামী রিয়াদ খুব ক্ষেপে যায় এবং তখন দীপাকে খুব জোরে মারধর করে এবং সারা রাত বাইরে না খাইয়ে রেখে দেয়। পরের দিন দীপার গায়ে অনেক জ্বর আসে, কিন্তু তারপরও তার স্বামী অথবা তার শাশুড়ির কারো কোনো গুরুত্ব নেই ওর কাছে। ওই জ্বর অবস্থায় তাকে অনেক কাজের হুকুম করা হয় এবং সে একটি কলস নিয়ে পড়ে যায়, আর তখন মাটির কলসটি ভেঙে যায়, যার কারণে তার শাশুড়ি এবং তার স্বামী দুজনেই দীপাকে অনেক অত্যাচার করে। আর যখন তার স্বামী একটু অন্যখানে যায়, তখন তার শাশুড়ি তার স্বামীর কাছে বলে, কী রে, কীরকম বউ ঘরে নিয়ে এসেছিস যে তোর বউ আমার গায়ে হাত দেয়। এটা শুনে দীপার স্বামী দীপাকে আরও অনেক মারধর করে। একটা পর্যায়ে দীপা ভীষণ রকমের অসুস্থ হয়ে যায়। দীপার অবস্থা এতটাই মুমূর্ষু ছিল যে তার কথা বলার মতন শক্তিটুকু সে যেন হারিয়ে ফেলেছে।
আর এমন একটা অবস্থা, তার বাঁচারও সম্ভাবনা একদমই নেই। আর তখন সে পানি পানি বলে অনেক চিৎকার করছিল, কিন্তু তার স্বামী আর শাশুড়ি কেউই তাকে পানি দিচ্ছে না। আর তখন সে তার তৃষ্ণার্ত ও কষ্ট জর্জরিত গলায় বলল, তোমার মতন ছেলে যেন প্রত্যেকটি মায়েরই হয়, কিন্তু তোমার মতন স্বামী যেন কোনো মেয়ের না হয়।